রোম যখন পুড়ছে তখন নিরো বাঁশি বাজাচ্ছে। এই প্রবাদ বাক্যটা বাংলাদেশে বাংলা ভাষায় খুব ব্যবহার হয়। শাসকদের যখন নির্লিপ্ত একটা মনোভাব তখন উপমা হিসেবে এটাকে উল্লেখ করা হয়। এখন বাংলাদেশে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আওয়াজটা খুব বেশি সেটা হচ্ছে রোম যখন পুড়ছে, রোম এখানে রোমও না, ঢাকা যখন পুড়ছে, ঢাকা সেনানিবাস যখন পুড়ছে, বাংলাদেশ সেনাবাহিনী যখন পুড়ছে অপমানের জ্বালায়, তখন ইউনূস রোমে বাঁশি বাজাচ্ছেন। এই বিষয়টা খুব আলোচনায় আসার বড় একটা কারণ হচ্ছে আমাদের সরকার প্রধান। আপনি যেভাবেই হোক আসেন না কেন, যেভাবে থাকেন না কেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশ সরকার প্রধান হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। সরকার প্রধান এমন একটা সম্মেলনে গিয়েছেন রোমে, সেখানে লাইবেরিয়ার সরকার প্রধান ছাড়া আর কেউ যাননি। কারণ হচ্ছে এটা এমন কোনো সামিট না যে সরকার প্রধানকে যেতে হবে। কিন্তু আমাদের এই মানুষটা এত নির্লজ্জ, সে তো আহ, বিদেশ সফর পেলেই মৌকা মনে করে এবং এটা তার আজকের ব্যাপার না, সেটা সবসময় এটা ইয়ে করেছেন। আমি একটা রিপোর্টার হিসেবে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল আহ অমর্ত্য সেনের সাথে কাজ করার, প্রফেসর ইউনূসের সাথে কাজ করার। অমর্ত্য সেনের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার হচ্ছে লোকটা খুব কম কথা বলে, খুব জানে লোকটা। মানে একটা কথা আছে না, ফাঁকা কলসি বাজে বেশি। ইউনূসের ব্যাপারে তাই। ইউনূস প্রচন্ড বাগ্মী, কথা বলেন সারাক্ষণ এবং এই যে যারা সংলাপে যান, রাজনৈতিক নেতাদের যারা তার সাথে কথা বলতে যান, তারাও বিরক্ত হয়ে যে কথাটা এসে বলেন যে আমরা তো কিছুই বলতে পারলাম না, মানে সব কথা উনিই বললেন, উনি হচ্ছেন বকাউল্লাহ, আমরা হচ্ছে সোনাউল্লাহ। এই ইউনূসের এই এই অমর্ত্য সেনের, অমর্ত্য সেন যখন প্রথম নোবেল প্রাইজ পেয়ে বাংলাদেশে আসে, তখন আমি আমার পত্রিকা, আমি জনগণে কাজ করতাম তখন, আমার অ্যাসাইনমেন্ট ছিল অমর্ত্য সেনের সাথে সারাক্ষণ লেগে থাকা, সবগুলো ইভেন্ট কভার করা এবং পারলে তাকে ইন্টারভিউ করা। আমি সবকিছু তখন করেছিলাম। অমর্ত্য সেন ফিরে যাচ্ছিলেন, ঢাকা এয়ারপোর্টে আমাকে বললেন বাড়ি, আপনি না এই কয়েকদিন না অনেক পরিশ্রম করেছেন। আমি কথাটা উনি যখন কথাটা বললেন, কারণ সারাক্ষণ আমাকে দেখেছেন তার সাথে তার সব প্রোগ্রামে আর কি। আমি তাকে বললাম, স্যার আমরা রবীন্দ্রনাথকে দেখিনি, আপনাকে দেখেছি। অমর্ত্য সেনের আগে কিন্তু বাঙালি নোবেল পুরস্কার পেয়েছিলেন শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে কথাটা বললাম, স্যার আমি রবীন্দ্রনাথকে দেখি নাই, অমর্ত্য সেন এত লজ্জা পেলেন, মনে হলো তার মানুষ লজ্জা পেলে, খুব ফর্সা মানুষ তো, লজ্জা পেলে তার পুরা মুখটা লাল দেখায়। অমর্ত্য সেনকে তেমন দেখা গেল। অমর্ত্য সেন তো অন্য প্রসঙ্গে চলে গেলেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে অমর্ত্য সেনের জন্ম কিন্তু শান্তিনিকেতনে, অমর্ত্য নামটাও কিন্তু রবীন্দ্রনাথ রেখেছিলেন। আর আমাদের এই ইউনূস, ইউনূস এত কথা বলেন যে তার কথাগুলা আহ বেশি কথা বললে যে সমস্যাটা হয়, যেমন রোমে গিয়ে তিনি একটা কথা বলছেন যে উনি এমন একটা সরকার প্রধান 17 কোটি মানুষকে নাকি খাওয়াচ্ছেন। চিন্তা করেন কথাটা। আপনি একজন বাংলাদেশের মানুষ, আপনি একটা সরকারি চাকরি করেন, ছোট বড় ব্যবসা আছে আপনার, বা আপনার চাকরি নাই, আপনার বাজারের অবস্থা যা, আপনি কিভাবে চলেন আপনি জানেন সেটা। আর আপনার সরকার প্রধান সেখানে গিয়ে বলছে তারা নাকি বাংলাদেশের 17 কোটি লোককে খাওয়ায়। হুম, শুধু 17 কোটি না, রোহিঙ্গাদেরও খাওয়ায়। রোহিঙ্গাদের খাওয়ানোর একটা ব্যাপার আছে। রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে সাহায্য আসে। ওদের খাবারের জন্য ওদের মাথা পিছু হিসাব করে কিন্তু একটা সাহায্য আসে। সেই সাহায্যটা বাংলাদেশ পায়। তো বাংলাদেশের যে আম জনতা দিন আনি দিন খাই, যে মানুষটা এত কাজে ব্যস্ত থাকে, সে কিভাবে চলে বাজারের অবস্থায় সে জানে সেটা। সর্বশেষ বাংলাদেশের হাহাকার যেটা, আগে একটা মজা করতো সামাজিক যোগাযোগের মাধ্যমে, সবজির দাম কম, মজা করা হতো না, এখন সেটা ভিন্ন চিত্র, সবজির দামটা এখানে বেশি।
এই মানুষটা এইবার রোমে যাওয়ার পরে যে জিনিসটা নেটিজেনরা বেশি আলোচিত বিষয় হচ্ছে বাংলাদেশের অপমানটা। রোমে রোমে কিন্তু সে ইটালি গেলেন। ইটালির প্রাইম মিনিস্টারকে বলা হয় তার নাকি বান্ধবী, খুবই ক্লোজ বান্ধবী। ইটালি প্রাইম মিনিস্টারের সাথে জাতিসংঘর অধিবেশনে গিয়ে তার সাথে দেখা হয়েছে, আবার রোমে দেখা হবে এমন একটা কথা চলছিল। বা ওটার প্রাইম মিনিস্টার তার বাংলাদেশে আসার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল ইটালি প্রাইম মিনিস্টার আজকে পর্যন্ত সাক্ষাৎ হয়নি, এবং সাক্ষাৎ হবে না এমন একটা প্রচার আছে। তার প্রেস সচিব প্রেস সচিব তিনি এখন যে বলতে শুরু করেছেন যে ইটালি প্রাইম মিনিস্টারের সাথে যে দেখা হবে, বৈঠক হবে, এটা কিন্তু আমরা কখনো বলি নাই। এই কথাটা বললো কেন? বললো হচ্ছে ব্রিটেন যাওয়ার পরে এই একটা পরিস্থিতি হয়েছিল। ব্রিটেনে যাওয়ার আগে খুব হইচই হলো যে স্টারমার্কের সাথে প্রাইম মিনিস্টার স্টারমার্কের দেখা হবে, কিন্তু তার সাথে দেখা তো হলোই না। এই প্রেস সচিব মিডিয়াকে মিসগাইড করলো, মিসগাইড করে বললো ব্রিটেন প্রাইম মিনিস্টার এই মুহূর্তে ব্রিটেনে নাই, উনি কানাডায়। কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে ব্রিটেন প্রাইম মিনিস্টার ছিলেন, স্টারমার্ক কেন দেখা করেন নাই পরে জানা গেল। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে একটা তদন্ত চলছে, আন্তর্জাতিক তদন্ত। বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে মাইনরিটির উপর যে আঘাত, টর্চার, এগুলো নিয়ে একটা আন্তর্জাতিক তদন্ত চলছে। সেই তদন্ত টা হচ্ছে স্টারম্যাক যে ল ফার্মে কাজ করতেন প্রাইম মিনিস্টার হওয়ার আগে, এবং আগামীতে প্রাইম মিনিস্টারশিপ চলে গেলেন যে ফার্মে ফেরত যাবেন তিনি, সেই স্টারমার্কের সেই ল ফার্মের নেতৃত্বেই তদন্তটা চলছে। এই তদন্ত কমিটি এর মাঝে একাধিকবার বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এসে তারা সমস্ত ফাইন্ডিংস গুলো চেক করে গেছে, কোথায় কোথায় কোন মাইনরিটি মানুষ, নারী ধর্ষণের শিকার হয়েছেন, বাড়িঘর হামলা শিকার হয়েছেন, কত মানুষকে আহত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মাইনরিটি কিভাবে ভয়ের মধ্যে এই দেশটা দিন কাটায়, তারা পারলে সবাই এখান থেকে চলে যায়, এমন একটা পরিস্থিতি তাদের আর কি। এই বিষয়টা স্টারমার্কের সেই ফার্ম যে তদন্ত করছে, এই তদন্তটা থামিয়ে দেওয়ার জন্য ইউনূস স্টারমার্কের সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু উনি জানেন বিষয়টা, উনি তার সাথে দেখা করেন নাই। ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে দেখা হয় নাই, ইটালি গিয়ে ইটালি প্রাইম মিনিস্টারের সাথে দেখা হচ্ছে না, ফ্রান্সে ফ্রান্সের প্রেসিডেন্ট উনি এত ক্ষুব্ধ ইউনূসের উপরে, কারণ বাংলাদেশের সর্বশেষ শেখ হাসিনা থাকতে সর্বশেষ যে রাষ্ট্রনায়কটা বাংলাদেশের ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন, তিনি ৩২ নম্বর সর্বশেষ গেস্ট, ৩২ নম্বর দেখেছেন, ঘুরে দেখেছেন, মিউজিয়ামটা দেখেছেন, এমন বিদেশি সর্বশেষ গেস্ট হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট। সেই লোকটা যে শিল্পীর বাড়িতে গিয়ে গান শুনেছিলেন, সেই সে খুব আলোচিত হয়েছিল বাংলাদেশের এমন একটা শিল্পীর বাড়িতে জ্ঞান, তাকে বাংলাদেশের সবাই যে এক নামে চিনেছে তেমন না। সেই শিল্পীর বাড়িটাও ভেঙে দেওয়া হয়েছে, তার সমস্ত তার যে গানের সরঞ্জাম যত কিছু সব পুড়িয়ে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এবং প্রাণ ভয়ে সেই শিল্পী ফ্রান্সে আশ্রয় নিয়েছেন। এমন একটা সরকার প্রধানের সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট দেখা করতে চান নাই, ফ্রান্সের সবার বাতিল হয়েছেন। এখন রোমে গিয়ে কাউকে পাচ্ছেন না, তো উনি তো কি করেন, উনি সবসময় কি করেন, লোকজনের সাথে দেখা করেন, হ্যান্ডশেক করেন, হ্যান্ডশেক করেন এবং প্রেস সচিব প্রচার করে এই উনিটার বৈঠক হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোক কথা বলছে, হ্যান্ডশেক করছে, ছবি তুলছে, এটাও কিন্তু বৈঠক হিসেবে চালিয়ে দেওয়া হয়। রোমের এই বৈঠকটা কোনো বৈঠক পাওয়া যাচ্ছে না। তখন কি করলেন উনি, রোমের মেয়রের সঙ্গে, রোম সিটির মেয়রের সঙ্গে দেখা করতে তার অফিসে গেলেন সরকার প্রধান। এটা নিয়ে নেটিজেনরা বলছে হয়তো উনি যখন অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলেন তখন তার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল না। এই যে যে সম্মেলনে এসেছেন, যেভাবে এসেছেন, এই বিষয়গুলা নিয়ে যখন হইচই চলছে, তখন এই ব্যাপারে ফ্রান্সে গিয়ে একটা মিডিয়া কভারেজ তার দরকার। মিডিয়া কভারেজ দরকার এই কারণে তিনি কোনো সম্মান পান নাই ফ্রান্সের, কারোর সাথে দেখা করতে পারেন নাই, কিন্তু তার বিরুদ্ধে ফ্রান্সে কিন্তু বড় প্রতিবাদ হয়েছে।
সেই প্রতিবাদগুলো এমন যে নেটে ছড়িয়ে পড়েছে সেই প্রতিবাদগুলা আ যে আওয়াজগুলা আপনি একটু সাউন্ডটা আপনাকে শোনাচ্ছি। এইভাবে কিন্তু ইউনুস সারা পৃথিবীতে যেখানেই যাচ্ছেন তার পেছনে পেছনে প্রতিবাদটা যাচ্ছে। প্রতিবাদটা যাচ্ছে এই কারণে সারা বাংলাদেশে শুধু না, সারা পৃথিবীর যেখানে বাঙালি আছেন সেখানে কিন্তু আওয়ামী লীগের শক্ত একটা সমর্থক গোষ্ঠী আছেন। সেই সমর্থক গোষ্ঠী আছেন এবং সারা সমর্থক গোষ্ঠীটা আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর এরা সংঘবদ্ধ হয়েছে। এরা সংঘবদ্ধ হয়েছে এই বিষয়গুলা এই বিষয়গুলা তার জন্য বিব্রতকর হচ্ছে এই নিউজগুলা। ওই পুলিশ ওই পুলিশদের যে ঘাম ঝরে তাকে প্রোটেকশন দিতে এইভাবে কিন্তু সারা পৃথিবীতে তার যে দৌড় দিতে হয় সেই দৌড়টা নিয়ে উনি খুব বিব্রত। কারণটা হচ্ছে এখন তিনি যেখানে যাচ্ছেন এই দৌড়ের কথা জানিয়ে তার সাথে এসএসএফ এর প্রায় ৪০-৫০ জনের একটা সবসময় তার সাথে থাকেন তার নিরাপত্তার কারণে। আপনি চিন্তা করেন, আপনি যখন বিদেশে যান, কোনোভাবে একটা টিকেট কেনেন, সেই টিকেটের কিনতে আপনার কিরকম গলদঘর্ম করতে হয়। কারণ এই একটা ইউনুস অবৈধ শাসক, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যখন ৪০-৫০ জনের একটা টিম যায়, এদের বিমানের টিকেট, এদের হোটেল খরচ, এদের হাত খরচ, নানাভাবে প্রতিটা করে রাষ্ট্রের বিশাল অঙ্ক চলে যায়। এর জন্য বলা হয় যে বাংলাদেশের মতো দেশের সরকার প্রধান সেখানে যাবে যেখানে তার না গেলেই নয়। তাকে সব জায়গায় যেতে হবে না। এভাবে অপদস্থ হওয়ার দরকার নাই। অপদস্থ হওয়াটা এমন পর্যায়ে চলে গেছে যে রোমের একটা সাক্ষাতের আশায়, একটা ছবির আশায় সে রোমের মেয়রের সঙ্গে গিয়ে দেখা করেছে এবং মেয়রের সাথে এই ছবিটা ছড়িয়ে পড়েছে সব জায়গায়। আপনি দেখেন ছবিটা এমন, এই ছবিটা সবাই দেখছেন। মানে মেয়রের অফিসে গিয়ে মেয়রের সাথে দেখা করার ব্যাপার এবং যখন সাক্ষাৎ হয় সাধারণত যেটা উচ্চ পর্যায়ের কোনো সাক্ষাৎ হয়, দুটো চেয়ার থাকে দুই পাশে, ফ্ল্যাগ থাকে, নানা কিছু থাকে। মেয়র একটা চেয়ারে বসে, সিঙ্গেল চেয়ারে। ইউনুসের জন্য একটা সিঙ্গেল চেয়ার পর্যন্ত নেই সেখানে। একটা দুজন বসতে পারে এমন একটা সোফায় উনি শেয়ার করেছেন। এটা নিয়ে মজা করে অনেকে অনেক কথা জিজ্ঞেস, যেমন একজন লিখেছেন রোমের বেয়াদব মেয়র আর তার সহযোগীরা উঁচু এবং সিঙ্গেল চেয়ারে পা তুলে বসে আছে। আর আমাদের নোবেল জয়ী নেতা ডক্টর ইউনুস ডাবল সোফায় বিনয়ের সহিত তার দলবল নিয়ে গরিবেনা সুরতে বসে আছেন। আরে বেটা, এমন একজন নিরহংকারী নোবেল ম্যান সরকার প্রধান বাংলাদেশ এবং জনগণের স্বার্থে দলবল নিয়ে তার অফিসে গিয়ে সাক্ষাৎ করতে গিয়েছেন। এটাই তো তার সৌভাগ্য। মজা করছেন একজন যে আমাদের নোবেল জয়ী এত উদার, তাকে সম্মান দেওয়ার জন্য তার অফিসে গিয়ে, সে মেয়র হোক যাই হোক, তার অফিসে গিয়ে দেখা করাটা। মেয়র ব্যাপারটা বাংলাদেশের একটা বিষয়। বাংলাদেশে যেমন মেয়র যে যারা হন তারা কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। মেয়র নিয়ে একটা বড় একটা প্রতিদ্বন্দ্বিতা হয়। অস্ট্রেলিয়ার মতো দেশে মেয়র পদে কোনো ইলেকশন হয় না, এখানে কাউন্সিলর পদে ইলেকশন হয়। কাউন্সিলররা একজনকে মেয়র নির্বাচিত করেন, সেই ব্যক্তি মেয়র হন। রোমের ব্যাপারটা আমি বলতে পারবো না। এমন একটা ব্যক্তির সাথে তার অফিসে গিয়ে দেখা করেছেন একটা ছবির জন্য। ওই মেয়র তো তাকে কিছু দেওয়ার বিষয় না। তো ছবির জন্য উনি তার অফিসে গিয়েছেন, তার সাথে দেখা করেছেন। উনি যখন নোবেল লরিয়েট হিসেবে সারা পৃথিবীতে ঘুরতেন, এটাই তার রুটিন কাজ ছিল কিন্তু। সব জায়গায় যেতেন, সাক্ষাৎ করতেন, ছবি পেতেন বা তার কাছ থেকে কিছু আনার চেষ্টা করতেন। হ্যাঁ, এইভাবে তার তার জীবনটা এরকম ছিল। সরকার প্রধান সরকার প্রধান তো একটা শহরের মেয়রের কাছে কিছু পাওয়ার নাই সেখানে। বা এটা কোনো দ্বিপাক্ষিক লম্বা পরিকল্পনা ছাড়া দুই পক্ষ তো অপর পক্ষ তৈরিও থাকে না। আমাদের মতো গরিব দেশের মানুষকে অনেক কিছু দিতে পারে, দেওয়ার চেষ্টা করে।